ওকে, উই আর এক্সট্রিমলি সরি যে আসলে ইন্টারনেট কানেকশনের কারণে আমাদের লাইভটা আটকে গিয়েছিল। সরি ফর দ্য ইন্টারাপশন। তো দেখো স্টুডেন্টস, আমরা আবার ওই জায়গা থেকে শুরু করব যেখান থেকে আমরা থামছিলাম। সো দেখো বেসিক্যালি আমরা যে রুলটা এটা পড়তেছিলাম সেটা একটু খেয়াল করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো দেখো এখানে যখন y ইজ ইকুয়ালস টু আমাদের কি আছে, y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার আর এখানে log x আছে। ওকে, তো এই রুলটার জন্য আমি একটা শর্টকাট টেকনিক ইউজ করব। সেই শর্টকাট টেকনিক ইউজ করে তুমি কিন্তু বেশিরভাগ অঙ্ক এখানে করতে পারবে। সেটা কি দেখো, এখানে যতখানি এক্স এর ঘাত আছে, এক্স এর ঘাত আছে ভাইয়া কি স্কোয়ার, ঠিক না? আর দেখো এটার সাথে কি আছে, log x আছে। তখন তোমাকে বলবে যে এর পরবর্তী ডিফারেন্সিয়েশনটা বের করতে। তখন তুমি কি করবা, দেখো তখন তোমার সূত্র হচ্ছে এটা, যেখানে যে ঘাতটা থাকবে এক্স এর ঘাত হচ্ছে 2, বাট তোমাকে বের করতে বলছে y3। তখন তুমি কেমনে বের করবা, যদি y3 বের করো, y3 মানেই তো এটা, ঠিক না? তো তখন তুমি জাস্ট কি করবা, এখান থেকে যে 2 আছে ঘাতটা আছে সেটার ফ্যাক্টরিয়াল, আর log x ডিফারেন্সিয়েশন করলে কি হয়, x হয়। এই জিনিসটা লিখবা। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে এখান থেকে ধরো y is equals to x to the power 5 আছে, আর এখান থেকে ধরো log x আছে। ওকে, তো এইটার ক্ষেত্রে যদি তোমাকে বলে যে y6 is equals to কি হবে, ঠিক আছে? তাহলে y6 মানে কি, আমি তোমাকে বারবার বলতেছি, দেখো এখানে যা আছে তার চেয়ে একবার বেশি ডিফারেন্সিয়েশন তোমাকে করতে বলবে। তাহলে এখন দেখো এখানে y6 মানে কি ভাইয়া, তখন তুমি কি করবে, 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এই যে x। তাহলে এখন তোমাকে যদি আমি একটা টাস্ক দিই, ধরো এখানে তোমাকে বললো যে y is equals to x7 এবং log x। ওকে, তাহলে এখানে যদি তোমাকে বলে যে y8 is equals to কি হবে, তখন কিন্তু তুমি চোখ বন্ধ করেই লিখতে পারবা এখানে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x। আচ্ছা, বাট যদি তোমাকে বলে যে y9, তখন কিন্তু ফার্দার এটাকে তোমাকে ডিফারেন্সিয়েশন করে যেটা আনসার হবে সেটা কিন্তু তোমার আনসার। তার মানে দেখো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এই যে 7 ফ্যাক্টরিয়াল ফিক্স রাখলাম আর 1 ভাগ x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, যে মাইনাস x এই যে -2 আসে, ঠিক না? তাহলে আমরা লিখতে পারবো যে 7 ফ্যাক্টরিয়াল আগে একটা মাইনাস ডিভাইডেড বাই x স্কয়ার, তখন কিন্তু y9 এর মান হবে এটা। তো এই পর্যন্ত আশা করতেছি সবাই বুঝতে পারছো। তো তারপরে দেখো এখান থেকে একটা ট্রেন যদি এত সেকেন্ডে দ্রুত অতিক্রম করে, বলছে যে 5 মিনিট পর তার বেগ কত হবে, 5 মিনিট পর তার বেগ কত হবে। তো এই অঙ্কগুলো সচরাচর তোমার হচ্ছে আগে আসতো, এখন যেহেতু আগে আসতো এই জন্য আমরা এটা নিয়ে আসছি। তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট, বাট অত বেশি না। তো এখন দেখো এখানে কি বলছে, বেগ। তাহলে বেগ এটা যেহেতু একটা স্মরণের মান, তাহলে s ইজ ইকুয়ালস টু আমরা কি জানি যে 3t প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 8 এবং t স্কয়ার। তাহলে এখানে আমরা v ইজ ইকুয়ালস টু কি জানি যে ddt অফ তোমার এটা কিন্তু s। ওকে, তাহলে এখানে আমরা 3 প্লাস এই যে এখানে 1 ডিভাইডেড বাই 8 ইনটু কত বলো 2t। তাহলে এখান থেকে যদি t এর মানটা 5 মিনিট, 5 মিনিট মানে কত ভাইয়া, 5 মিনিট মানে হচ্ছে 300 সেকেন্ড, ঠিক আছে? 5 মিনিট মানে হচ্ছে 300 সেকেন্ড। সেই 300 সেকেন্ড যদি এখানে বসাও, তখন তুমি দেখবা যে 3 প্লাস এখান থেকে কত আসবে, 75। তার মানে 78 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু সেটা চলতেছিল, ঠিক আছে, ওই ট্রেনটা। তাহলে আনসার কোনটা হবে, 78। ওকে, তারপরে দেখো যে যদি তোমার এখান থেকে ত্বরণের মানটা, তাহলে এটা আমি অলরেডি শেখাই দিচ্ছি যে তুমি বেগ বের করতে পারলে ত্বরণ এমনিতে বের করতে পারবে। তার মানে কি, এটা দুইবার ডিফারেন্সিয়েশন করে তারপর এখানে সেকেন্ডটা বসাই দিবা। ওকে, তারপরে দেখো এখানে বক্ররেখা x এর কোন মানের জন্য এই বক্ররেখাটার ঢাল 0 হবে। তাহলে আমরা জানি যে কোনো বক্ররেখার ঢাল আমরা বের করি কেমনে, যে এটা যদি একটা বক্ররেখা হয় তাহলে এই বক্ররেখার ঢাল মানে কিন্তু dy dx করা। কোনো বক্ররেখার ঢাল মানে কিন্তু dy dx, ঠিক আছে? আর সরলরেখার ঢাল সেটা আমরা tan থিটা বা x এর সাপেক্ষে y এর কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই সেইভাবে আমরা কিন্তু বের করতাম। আচ্ছা, তাহলে যাই হোক, তাহলে এখানে যে বক্ররেখার ঢাল সেটা আমরা বের করি হচ্ছে dy dx এর মাধ্যমে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা dy dx করি, দেখো এখানে আমার করাই আছে, dy dx করলে এখানে 1 হবে, এখানে 1 ভাগ x স্কয়ার হবে। পরে এখান থেকে ঢাল 0 মানে কি এইটুকুর মানটা হয়ে যাবে 0। তাহলে আমরা x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইজ ইকুয়ালস টু কত হলো, 0। তাহলে x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে। তাহলে x ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, তোমরাই বলবা যে প্লাস মাইনাস 1। তাহলে আমার আনসার কোনটা হচ্ছে ভাইয়া, এই যে এটা। ওকে, তারপরে দেখো এখানে কি বলছে, y e টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু tan ইনভার্স অফ y x হলে তাহলে dd y অফ x। এখানে কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন খেয়াল করো না, যে অনেক সময় ভাবো যে এখানে dd x অফ y মনে হয় বলছে, বাট দেখো এখানে কিন্তু কি বলছে, dd y অফ x বলছে। কি বলছে, dd y অফ x বলছে। দ্যাট মিন্স এখানে কিন্তু x এর সাপেক্ষে তুমি যা বের করলা তাকে যদি তুমি ইনভার্স করে দাও তাহলে সেটা কিন্তু তোমাদের আনসার হবে। তাহলে দেখো এটা কেমনে করব, যখন এখানে সূচকীয় ফাংশন থাকবে, মনে রাখবা
যখন তোমার সূচকীয় ফাংশন থাকবে তখন তুমি লন নিবা উভয় পক্ষে। দেখো এখানে ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে যদি লন ই টু দি পাওয়ার ওয়াই যদি হয়, তাহলে এখানে লন ট্যান ইনভার্স অফ এক্স, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে দেখো লন ই হলে এটাকে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, কেমন? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে শুধু y ইকুয়ালস টু আমরা কি পাইলাম, ln tan ইনভার্স অফ x পাইলাম, ঠিক আছে? তাহলে এখানে যদি তুমি dd y অফ x করো, তাহলে এখানে কি হবে, 1 ডিভাইডেড বাই tan ইনভার্স অফ x, ওকে? আচ্ছা, তাহলে tan ইনভার্স অফ x করলাম, বাট এখানে x এর জায়গায় কি আছে, tan ইনভার্স অফ x, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে ফার্দার তখন পাবা হচ্ছে 1 ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে এখানে তো আমার dy dx এর মানটা হয়েছে, তাহলে আমি যদি এখন dd y অফ x এর মানটা বের করি, তখন হবে 1 প্লাস x স্কয়ার tan ইনভার্স অফ x। তাহলে এটা যে নাম্বার অপশন আছে সেটা দেখাবা। তাহলে এই টাইপের অংশ কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তাহলে এখানে যদি ধরো e টু দি পাওয়ার y, এখানে কি থাকলো, tan ইনভার্স অফ x এর জায়গায় যদি তোমাকে বলে sin ইনভার্স অফ x হবে, তাহলে তখন তুমি এই যে dd y অফ x এর মানটা বের করে দেখাবা। এটা তোমার hw থাকলো, ওকে? এটা তুমি আমাকে করে দেখাবা এবং গ্রুপে ছবি দিবা যে ভাইয়া এটা আমি করছি, ওকে? তারপরে দেখো এটাও এক ধরনের প্যারামেট্রিক ফাংশন। যখন তোমাকে বলবে যে x এর একটা সাপেক্ষে আরেকটা ডিফারেন্সিয়েশন বের করো, দেখো এখান থেকে কি আছে, cos x এর সাপেক্ষে sin x এর ডিফারেন্সিয়েশন, তাহলে এইটা তুমি আগে এটা ডিফারেন্সিয়েশন করে নিবা x এর সাপেক্ষে। তাহলে dd x অফ cos x মানে কি দাঁড়ালো, যে মাইনাস sin x, ঠিক না? আচ্ছা, তাহলে এটা মাইনাস sin x পাইলা হচ্ছে নিচে, আর এটার ক্ষেত্রে হবে cos x হচ্ছে মাইনাস sin x, আর এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, dd x অফ sin x, ঠিক না? তাহলে sin x এর জন্য হবে cos x। তাহলে এটা যেহেতু নিচে আছে, তাহলে উপরে হবে cos x আর নিচে হবে কি বলো, sin x, ঠিক আছে? বাট তার আগে একটা মাইনাস আছে, তাহলে আমার आंसर কত হচ্ছে, মাইনাস cot x। তাহলে এটার ক্ষেত্রে आंसर হবে এদের বি। তার মানে এখানে যেই ভাবে থাকবে সেটার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করে আগে বের করব রেজাল্টটা, তারপর রেজাল্ট যেটা হবে সেটা সেখানে বসায় দিলে আমার आंसरটা হবে। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে dd এখানে x এর জায়গায় sec x দিলাম, ওকে? আবার x এর জায়গায় এখানে দিলাম sin x, তাহলে এটার आंसरটা কি হবে এটা তোমরা বের করে দেখাবা। তাহলে এটাও তোমাদের কি থাকলো, hw থাকলো, ওকে? আচ্ছা, তারপরে দেখো এখানে এই অন্তরক সহগ, এটা কিন্তু অলরেডি অনেক ইজি, এটা তোমরা আমি করানোর দরকার নেই, এটা তোমরা জানো যে এখানে রুট ওভার যেটা আছে, তাহলে dd x অফ রুট ওভার x এর সূত্র আগে ফালাবা যে 1 ডিভাইডেড বাই 2 রুট x, ঠিক না? তাহলে সেখান থেকে ফালাই, তারপরে আবার যেহেতু ই ভিতরে আছে সেই অনুযায়ী ফেলালে কিন্তু এটা হয়ে যাবে। তো এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা আসতে পারে। তারপরে দেখো log x এর অন্তরক সহগটা কি রকম হবে, এটাও মোটামুটি তুমি জানো যে dd x অফ, যদি আমরা এখান থেকে log এবং log x করি, তাহলে এখান থেকে log x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 ডিভাইডেড বাই x। তাহলে এখানে x এর জায়গায় যেহেতু log x আছে, তাহলে এখানে আমরা লিখব log x। আবার দেখো x এর জায়গায় এখানে আবার log x আছে, তাহলে এটা কি ডিফারেন্সিয়েশন করলে হবে 1 ডিভাইডেড বাই x। তাহলে এটার आंसर তুমি নিজেই বলতে পারবা ডি নাম্বারটা। তারপরে দেখো x এর সাপেক্ষে যেহেতু tan ইনভার্স অফ x, এটা আর বলার দরকার থাকে না, তাহলে এখানে x এর সাপেক্ষে যদি করো, তাহলে 1 ডিভাইডেড বাই এখান থেকে এই যে e টু দি পাওয়ার x হোল স্কয়ার। আবার এখানে যেহেতু x এর জায়গায় e টু দি পাওয়ার x আছে, তাহলে এখানে আবার কি রাখতে হবে, e টু দি পাওয়ার x, এটা কিন্তু आंसर, ওকে? তো তারপরে দেখো টাইপ 7 এর ক্ষেত্রে যদি আমরা একটু আসি, এই টাইপের অঙ্কগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার ভর্তি পরীক্ষা, বিশেষ করে ডিইউ ভর্তি পরীক্ষা। তো এখন দেখো এখান থেকে যদি এখানে y ইকুয়ালস টু tan ইনভার্স অফ 1 মাইনাস cos x, তাহলে এখানে y ইকুয়ালস টু কি দেওয়া আছে, যে তোমার tan ইনভার্স অফ 1 মাইনাস cos x, তাহলে 1 মাইনাস cos x এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই 2, যেহেতু এখানে 2x এর জায়গায় x আছে, দ্যাট মিন্স এখানে x ডিভাইডেড বাই 2 হলো। আর এখানে কি হবে, 2 cos স্কয়ার x ডিভাইডেড বাই 2, কারণ হচ্ছে 1 প্লাস cos 2x এর সূত্র। তাহলে এখন দেখো এই 2 তুমি কাটতে পারবা, আবার এখান থেকে স্কয়ার এবং রুট কেটে যাবে, তাহলে sin ডিভাইডেড বাই কি থাকলো, cos। তাহলে এখানে tan ইনভার্স অফ থাকলো কি তোমার হচ্ছে sin ডিভাইডেড বাই cos x ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে tan x ডিভাইডেড বাই 2। তাহলে এটা আবার কাটা গেল, তাহলে y x ডিভাইডেড বাই 2 হলো, ঠিক না? তাহলে d এর মানটা হবে কিন্তু তোমার হাফ, ঠিক আছে? তাহলে হাফ কোনটা হবে, যে 0.5। তো একইভাবে এই যে এই অঙ্কটা দেখো, এখান থেকে এটা তোমরা বুঝো কিনা যে 1 মাইনাস y ইকুয়ালস টু sin স্কয়ার x, তাহলে এটাকে কি লেখা যায়, 1 মাইনাস cos স্কয়ার x, ঠিক না? কারণ হচ্ছে এটা সূত্র থেকে আমরা লিখলাম। তারপরে দেখো এখান থেকে 1 প্লাস cos x, রাইট? তাহলে এখন দেখো এখান থেকে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে একটা প্লাস এবং মাইনাস কাটতে পারবে, তাহলে থাকবে কত, 1 মাইনাস হচ্ছে cos x। এখন যদি তুমি dy dx করো,
1 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0 আর মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে শুধুমাত্র sin x। তাহলে আমার आंसर কি হবে sin x। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে দেখো এই ক্ষেত্রে এটা কিন্তু আমি অলরেডি তোমাকে শেখাই দিয়েছি যে এটার ক্ষেত্রে কি হবে। তো এটাও তোমাদের একটা আমি টাস্ক দিলাম। তো এটার ক্ষেত্রে आंसर হবে এই যে ডি নাম্বারটা। ওকে, তো এটা বাসায় তোমরা প্র্যাকটিস করবা যে দুইটা যখন ফাংশন থাকবে তখন কি হতে পারে। তারপরে দেখো y sin root x। তাহলে sin root x এটার ক্ষেত্রে তোমরা অলরেডি জানো। তাহলে এখানে dy dx এর মানটা কত হবে তোমার হচ্ছে cos root x, কিন্তু x এর জায়গায় যেহেতু root x আছে তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 divided by root x। তাহলে এই ক্ষেত্রে কি হবে এই যে লাস্টের যে অপশনটা আছে সেটা কিন্তু তোমাদের आंसर। ঠিক আছে, তাহলে আমরা দেখি একটু তোমরা কি কি কমেন্ট সেকশনে জানাইছো সঠিক आंसर গুলো। ঠিক আছে, আমি বুঝতে পারবো যে তোমরা হচ্ছে করছো কিনা। ওকে, তাহলে এটার आंसरটা কি হবে সেটা একটু তোমরা একটু জানাও। ওকে, আচ্ছা এখন দেখো এখান থেকে যদি আমরা একটু অন্য কালার ইউজ করি যেহেতু তোমরা হয়তো বলতে পারো। আচ্ছা তারপরে দেখো এই ক্ষেত্রে কি বলছে যে sin x plus cos x, এটা একটা ওয়াও টাইপের অঙ্ক। এটা একটা ওয়াও টাইপ অঙ্ক। দেখো এটার আনসারের মধ্যেই মানে প্রশ্নের মধ্যেই आंसर লুকায়িত। কারণ কি দেখো এখান থেকে 1 plus sin 2x, sin 2x এর সূত্র কি ভাইয়া 2 sin x into cos x, রাইট? আর হচ্ছে 1 মানে হচ্ছে কি লিখতে পারবা sin square x cos square x। তাহলে a plus b whole square তার মানে হচ্ছে sin x plus cos x whole square, আবার তার উপর রুট আছে। তাহলে এইটা এবং এটা কি হয়ে যাবে, কাটা যাবে। তার মানে দেখো এখানে আমি যেটা বললাম সেটা যদি আমি একটু লিপিবদ্ধ করি তাহলে এখানে আছে sin x আর হচ্ছে এখানে কি আছে cos x, রাইট? তাহলে এখন দেখো নিচে যে রাশিটা আছে সেটা হচ্ছে 1 কে কি লিখতে পারবা যে sin স্কয়ার x প্লাস হচ্ছে cos স্কয়ার x, আর sin 2x মানে হচ্ছে 2 sin x into cos x। ওকে, তাহলে এইটা যেহেতু এখানে রুট ওভার আছে, রুট ওভার, তাহলে দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে এখানে যা আছে তাহলে sin x প্লাস cos x হোল স্কয়ার, কিন্তু রুট আছে, তাহলে এইটা আর এইটা কি হয়ে গেল, একই রাশি, কাটা গেল। তাহলে y এর মানটা হইল কত তোমার 1, ঠিক না? তাহলে এখন যদি তুমি dy dx করো তাহলে সেই ক্ষেত্রে তুমি आंसर পাবো কত, 0। ওকে, আচ্ছা তারপরে দেখো এখানে কি বলছে যে k এর মান কত হলে, মনে রাখবে স্টুডেন্টস এই অঙ্কটা যখন তোমার বইয়ের অঙ্ক যখন তোমার এই রাশিটা থাকবে, জাস্ট এই রাশিটা থাকবে, শুধুমাত্র এই রাশিটার জন্য, তাহলে y কি বলছে যে kx প্লাস 1 প্লাস x, তাহলে এই জায়গায় k এর জায়গায় অন্য যে কোনো ধ্রুবক ব্যবহার করতে পারে, b বলতে পারে, a বলতে পারে, বা অন্য যে কোনো কিছু সংখ্যা p বলতে পারে। তো তখন সেটার মানটা কি হবে, জাস্ট এই ইকুয়েশনটার জন্য। যদি তোমাকে বলে মূল বিন্দুকে তার স্পর্শক, যদি তোমাকে বলে মূল বিন্দুতে তার স্পর্শক, তাহলে এই ইকুয়েশন এবং তার মূল বিন্দুতে যদি বলে তখন এখানে যা থাকবে, এখানে যা থাকবে সেটাই হবে এই ধ্রুবকটার মান। তাহলে এখানে 30 ডিগ্রি যদি হয় তাহলে এখানে কি লিখবা, যেহেতু ঢাল মানে কত tan, মানে tan এর যে ডিগ্রিটা, তাহলে k এর মানটা হবে tan 30 ডিগ্রি, তার মানে এখানে হবে 1 ডিভাইডেড বাই √2। যদি তোমার এখানে বলতো 60 ডিগ্রি তখন তোমার k এর মানটা হতো কত বলো তো ভাইয়া, তখন k এর মানটা হচ্ছে শুধু √3 হতো। যদি বলতো 45 ডিগ্রি তখন k এর মানটা হতো 1। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এটা আশা করতেছি তোমরা সবাই পারবা। তারপর এখন বলছে যে এই f of x এটা হচ্ছে একটা পরাবৃত্তের ইকুয়েশন, এই পরাবৃত্তের x এত বিন্দুতে স্পর্শকের ঢাল কত। আমি তোমাকে আগেই বলছি স্পর্শকের ঢাল আর যে কোনো বক্ররেখার ঢাল, ঠিক না? যে স্পর্শক মানে কি, যে বিন্দুতে সেই বক্ররেখাকে স্পর্শ করে একটা রেখা টানালাম, ঠিক না, সেটা তো আমার স্পর্শক। তাহলে সেই বিন্দুতে আমার স্পর্শকের ঢালটা কত হবে, তাহলে এটা যেটা একটা বক্ররেখা, তাহলে ঢাল, বক্ররেখার ঢাল আমরা কেমনে বের করি, dy dx এর মাধ্যমে অবশ্যই। তাহলে dy dx যদি আমরা বের করি দেখো, তাহলে এটা dy dx এর মানটা কত হবে, দেখো dy dx মানে হচ্ছে এখানে হচ্ছে 6x হবে, তারপরে এখানে হচ্ছে -2। এখন তোমাকে কি বলছে x কত বিন্দু 1, তাহলে এখানে হবে 6 - 2, ঠিক না? তাহলে आंसर কত হচ্ছে 4। তাহলে তোমরা আমার আগে কিন্তু বলতে পারবা যে आंसर কি হচ্ছে 4। তারপরে দেখো এটা বক্ররেখার এত বিন্দুতে ঢাল কত, এটা তুমি নিজেই এখন বলতে পারবা। আচ্ছা তাহলে এখন দেখো এখান থেকে আবার একই বলছে এই বিন্দুতে ঢাল কত, বাট এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা কি দেখো, এখানে এটারও একটা ফাংশন, এটাও একটা ফাংশন, মানে ফাংশন বলতেছি এটা হচ্ছে চলক, সরি এটা একটা চলক, x একটা চলক এবং y আরেকটা চলক।
তাহলে দেখো দুইটা যখন চলক থাকবে তখন তুমি এটা ডিফারেন্সিয়েশনটা কি করবা, সেক্ষেত্রে একটা শর্টকাট রুল আছে, সেটা যদি তুমি করো যে ডি ওয়াই ডি এক্স, ওকে, তো তখন তুমি এখানে মাইনাস এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে, আর নিচে হচ্ছে তোমার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে বলতো, 2x হচ্ছে, আর নিচে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে, 2y হচ্ছে। তাহলে এটা কাটো, তাহলে dy dx এর মানটা কত হচ্ছে, -x ডিভাইডেড বাই y। তাহলে যেহেতু বিন্দু বলছে কত বলো 3 এবং 4, তাহলে এখানে মাইনাস এবং মাইনাসে কাটা গেল, তাহলে आंसर হবে 3 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল। এখন যদি আমি তোমাকে বলি যে ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে, প্লাস ধরো 2xy, ঠিক আছে, প্লাস 9x ইজ ইকুয়ালস টু 0, তাহলে এই ক্ষেত্রে এটার dy dx এর মানটা কত হবে, ঠিক আছে। তখন তুমি কেমনে বের করবে, x এর সাপেক্ষে, তাহলে এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হলো 2x, আবার এখানে x এর সাপেক্ষে করলে হচ্ছে প্লাস 2y, আবার এখানে হবে কত 9, ঠিক না, আবার এখানে y এর সাপেক্ষে নিচে করব, তাহলে y এর সাপেক্ষে হবে 2y, আবার এখানে হবে কত বলো, জাস্ট হচ্ছে 2x, আর তো y নাই। আর আরেকটা ব্যাপার দেখো, আমি একটা মাইনাস চিহ্ন দিয়েছিলাম এখানে, সেই মাইনাসটা কিন্তু এখানে হবে, তাহলে এটা কিন্তু आंसर। এখন যদি তোমাকে বলে একটা বিন্দুতে ধরো 1,0 বিন্দুতে, সেই বিন্দুতে স্পর্শকের ঢালটা কত হবে, তখন কিন্তু ওই x এবং y তে ওই বিন্দুর মানটা বসা দিলে কিন্তু ওই ঢালটা তুমি বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমি যদি আরেকটু কঠিনে যাই, আচ্ছা এটা একই জিনিস যে এই মূল বিন্দুতে ঢাল কত, ঠিক আছে। তো ধরো এটা তুমি ঢাল বের করলা, ধরো এটা একটা বক্ররেখা, আমি তোমাকে বুঝাই জিনিসটা, এটা একটা বক্ররেখা, তাহলে এই বক্ররেখার ইকুয়েশনই হচ্ছে এটা, ওকে। আমরা জানি বক্ররেখার ইকুয়েশনটা হয় দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ, মানে এক ঘাতের উপরে হয়, ঠিক আছে। আর যদি এক x এর সহগ মানে x এর ঘাত যদি এক হয়, মানে x স্কয়ার না হয় বা x কিউব না হয়, তখন সেটা হবে সরলরেখা। যেমন সরলরেখার ইকুয়েশন আমরা কি পড়ি যে ax + by + c = 0, ঠিক না। তাহলে এটা কিন্তু যে কোনো সরলরেখা হতে পারে, তো সরলরেখার ইকুয়েশন হচ্ছে এটা। বা আরেকটা ইকুয়েশন অনেকে বলতে পারে, সেটা হচ্ছে lx + my + n = 0। তাহলে এখন দেখো যে এই মূল বিন্দুতে ঢাল বা নতির পরিমাণটা কত, মূল বিন্দুতে, মূল বিন্দু মানে কত 0,0 বিন্দুতে। তাহলে এখন দেখো এটার আমরা কি বললাম, ঢাল বা নতির পরিমাণ, সেটা তুমি dy dx করে সেখানে 0,0 বিন্দু বসায় দিলে কিন্তু তুমি আনসারটা পেয়ে যাচ্ছ, রাইট। বাট আমি তোমাকে বললাম এই মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কি হবে, স্পর্শকের সমীকরণ, তাহলে স্পর্শক অবশ্যই একটা কি হয়, সরল রেখা হয়। স্পর্শক কি হয়, একটা অবশ্যই সরল রেখা হয়। তাহলে সরল রেখার ইকুয়েশনটা কি হয়, দেখো আমরা পড়ছিলাম যে যখন ঢাল জানা থাকে y - y1, এখানে কিন্তু m এর জায়গায় আমরা কি লিখবো, dy dx, আর হচ্ছে এখানে x মাইনাস তোমার x1, ঠিক আছে। তাহলে এখন যেহেতু মূল বিন্দুতে বলছে, তাহলে এখানে y আর y1 এর মানটা হবে তোমার 0, dy dx এর মানটা আমরা আসলে বের করে ফেলি এখান থেকে, dy dx এর মানটা হচ্ছে তোমার এখান থেকে কত হবে, x এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখান থেকে হবে 339x স্কয়ার প্লাস হচ্ছে 4x আর -10, ঠিক না। 0,0 বিন্দুতে তাহলে যদি হয়, তাহলে এখানে -10 পাইলা, কারণ x এর ভ্যালুটা এখানে 0 হয়ে গেল। তাহলে এখন দেখো এখানে তুমি -10 বসাইলা, আর x1 এর মানটাও কিন্তু 0, তাহলে y কি হলো -10x, ঠিক না। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারবো কিন্তু যে 10x + y = 0, এটাই কিন্তু এই সরলরেখার সমীকরণ, যেটা কিনা এই বক্ররেখার স্পর্শক, ঠিক আছে। এই তো এই যে দেখো এই প্রশ্নটাই কিন্তু তোমাকে হচ্ছে এত কমা বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি, এখন তুমি বের করতে পারবা। তাহলে আসো দেখি, আবার দেখি যে এটার ক্ষেত্রে বক্ররেখার এত বিন্দুতে স্পর্শক, তাহলে স্পর্শকের ক্ষেত্রে আমরা আগে dy dx এর মানটা বের করে ফেলবো। তাহলে dy dx এর মানটা এখানে কত হবে, 3x², আর এখানে হচ্ছে -4x, আর 4 কে ইয়া করলে তো ডিফারেন্সিয়েশন গুলো 0 হয়। এখন কি বিন্দু 2,4 বিন্দুতে, তাহলে x এর ভ্যালু 2 বসাইলে 3 × 4 = 12, আর এখান থেকে হবে হচ্ছে তোমার 4 × 4 = 16, ঠিক না। তাহলে 16 এখানে লিখলা, তাহলে आंसर হলো কত, -4 dy dx এর ভ্যালু। এখন অবিলম্বের স্পর্শকের সমীকরণটা কি হবে, y - y1, y1 এর মান কিন্তু 4, ঠিক না। আর এখানে হচ্ছে এটার মানটা হচ্ছে -4, মানে dy dx এর মানটা, আর x - x1 এর মানটা হচ্ছে 2। পরে এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা ইকুয়েশনটা পাবো। তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশন করে লিখি, তাহলে এখান থেকে হবে -4x, আর এখানে হবে +8, ওকে, আর এখানে হচ্ছে y - হচ্ছে 4, রাইট। সো এখন দেখো যে এখান থেকে আমি কি লিখবো,
যে এটাকে যদি ট্রান্সফার করে ফেলি তাহলে এখান থেকে পাবা হচ্ছে তুমি 4x প্লাস ওয়াই মাইনাস 12 ইজ ইকালস টু 0। তাহলে এখন এখান থেকে কিন্তু আরেকটা প্রশ্ন বলছে যে অভিলম্বের সমীকরণটা কি হবে। তাহলে ধরো এটা যদি একটা বক্ররেখা হয়, ঠিক আছে, এটা যদি একটা বক্ররেখা হয় তাহলে এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ আমরা বের করা শিখলাম। তাহলে এটার অভিলম্ব কোনটা, এই যে এটা। তাহলে অভিলম্বটা তুমি যদি স্পর্শক বের করে, ঠিক আছে, স্পর্শকটা হলো ধরো নিলাম এটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটার উপর অভিলম্বের সমীকরণ, এটা ধরো একটা স্পর্শক, এটার উপর অভিলম্বের সমীকরণটা কি হবে, অবশ্যই হবে bx মাইনাস ay প্লাস k ইজ ইকুয়ালস টু 0। তখন তুমি এই যে এই বিন্দুটা গুলো বসায় দিয়ে k এর মানটা বের করে আবার যদি এখানে বসায় দাও তখন তুমি অভিলম্বের সমীকরণটা পাবা। তো এটা তুমি আরেকভাবে বের করতে পারবা যে অভিলম্বের সমীকরণটা যদি আমি একটু লিখি যে অভিলম্বের সমীকরণটা, স্পর্শকের সমীকরণ তো তুমি বের করেই ফেলছো, তো অভিলম্বের সমীকরণ বের করার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ধরো তুমি এখানে y মাইনাস y বসালে, ঠিক আছে, আর এখানে মাইনাস, তখন তোমাকে আবার কি করতে হবে dd y অফ x করতে হবে, পরে আবার এখানে কি করলা x মাইনাস x1, পরে ওই বিন্দুটা বসায় দিয়ে আর ঢাল যেটা বের হয়েছে কত বের হয়েছিল এখান থেকে -4, তাহলে এটাকে উল্টা দিলে হবে 1/4 আর বিন্দুগুলো বসায় দিলে তুমি এখান থেকে ইকুয়েশনটা বের করতে পারবা। ওকে, তাহলে বিন্দুটা কিন্তু ওখানে বসা দিলে কিন্তু বের করতে পারবা। ওকে, তাহলে এখন দেখো এখানে সন্ধি বিন্দু বলছে, কি বলছে, এই একটা ইকুয়েশনের সন্ধি বিন্দু বলছে। তাহলে সন্ধি বিন্দু বা এখানে আরেকটা কথা তুমি লিখে রাখতে পারো স্থির বিন্দু। কি বিন্দু, স্থির বিন্দু। স্থির বিন্দু যদি এবং সন্ধি বিন্দু বের করতে বলে তখন তুমি কি করবে, এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করবে। ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে dy dx করবা। তাহলে dy dx করলে এখানে কি হবে, f অফ x এর ক্ষেত্রে তাহলে এখানে হবে 6x মাইনাস হচ্ছে 6। ওকে, তাহলে এখন দেখো এই ক্ষেত্রে এর সন্ধিবিন্দু তোমাকে বের করতে বলছে। তাহলে এইটার সন্ধিবিন্দু যখন বের করতে বলে ফার্স্ট ডেরিভেটিভ মানটা তুমি 0 ধরবা, তাহলে x এর মানটা এখান থেকে আসবে y। তাহলে x এর মানটা যদি আবার এই ইকুয়েশনে বসায় দাও তখন তুমি y এর মান বের করতে পারবা, বসায় দিলে তোমার 1 আসবে। ঠিক আছে, তোমরা চেক করে দেখে নিও। তাহলে এখান থেকে আনসার কোনটা হবে 1,1। আচ্ছা, আর x এর কোন মানের জন্য এই ফাংশনটার গরিষ্ঠ মান থাকবে। তাহলে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বের করার জন্য তোমরা আগে কিন্তু শিখছো যে নিয়মটা, সেটা আমি তোমাকে একটু বলি। ধরো তাহলে একটা শিখালে তুমি সবগুলোই পারবা। সেটা কি, যদি আমি তোমাকে বলি, ধরো যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশন, ধরো y f of x, ঠিক আছে, তাহলে তুমি এটার আগে y1 বের করবা, মানে a প্রাইম অফ x বের করবা। ওকে, তাহলে সেটা বের করে এখানে এটা 0 ধরবা। 0 ধরে এখানে x এর যে কয়টা ভ্যালু আছে, ধরো x1 পাইলা এবং x2 পাইলা, সেই দুইটা ভ্যালু বের করলাম। ঠিক আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে কি আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করলাম, বের করে 0 ধরে x এর দুইটা মান বের করলাম, জাস্ট লাইক সন্ধি বিন্দু। ওকে, বা স্থির বিন্দু। তাহলে এখান থেকে যদি আমরা y2 এর মানটা এখন বের করি, তাহলে y2 মানে a প্রাইম অফ x, ঠিক আছে, তাহলে a প্রাইম অফ x এর মানটা যেটা বের করলাম সেই মানে x1 এর মানটাও আমি বসাবো। ধরো x এর 1 এর মান আছে 2 আর x3 এর মান আছে -1, তাহলে সেই জিনিসটা আমরা এখানে বসাবো। একবার হচ্ছে 2 বসাবো, 2 বসায় যদি দেখি যে a ডাবল প্রাইম অফ x এর মানটা ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে, তখন তুমি পাবা হচ্ছে লঘু মান বা লঘিষ্ঠ মান। ওকে, আর যদি তুমি দেখো যে a প্রাইম অফ x এর মানটা বসায় তুমি যদি পাও তখন তুমি পাবা ওই বিন্দুর জন্য তুমি কি পাবা হচ্ছে গুরু মান। সেটা কোথায় পাবা, এই যে এই ফাংশনের জন্য। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি যদি আরেকবার রিপিট করি, তাহলে তুমি কি করবা, ফার্স্ট ডেরিভেটিভ বের করে x এর দুইটা মান বের করলে যদি দ্বিঘাত সমীকরণ হয়, তারপরে সেকেন্ড ডেরিভেটিভ বের করে এই x এর মানগুলো এখানে বসাবা। x এর প্রথম মান বসায় যদি তুমি গ্রেটার দেন 0 পাও, তাহলে সেই বিন্দুর জন্য তুমি এই ইকুয়েশনের লঘু মান পাবা। আর যদি x2 বসায় যদি লেস দেন পাও, তাহলে ওই বিন্দুর জন্য তুমি কি পাবা, গুরু মান পাবা। এটাই হচ্ছে বেসিক রুল। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে যদি আমি একটু বার করে দেখাই, ধরো এখান থেকে x কিউব আছে, তাহলে এখানে যদি আমরা y1 করি, তাহলে y1 মানে হচ্ছে 3x স্কয়ার, দেন হচ্ছে এখান থেকে প্লাস 6x, ওকে, -45। কেমন, পরে এখান থেকে এটা ইজিক্যালস টু তুমি কি ধরলা, 0 ধরলা। ধরো 3x স্কয়ার প্লাস 6x -45 ইজিক্যালস টু 0। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারবো কত, x স্কয়ার প্লাস 2x আর মাইনাস এখান থেকে আমরা লিখতে পারবো 3 15 45, তাহলে এখানে 15 এটা। ঠিক না, তাহলে এখন আমরা এখান থেকে ফার্দার ক্যালকুলেশন করলে x স্কয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারবো 5x 3x, তাহলে এখানে হচ্ছে মিডল টার্ম করলে
তাহলে x এর কয়টা মান পাবো, দুইটা মান। তাহলে এখানে যদি আমরা x এর মান কমন নিই তাহলে x প্লাস 5, আর এখানে x যদি কমন নিই তাহলে আবার কি পাব 3 যদি জানি তাহলে হবে আবার কত x প্লাস তোমার 5 পালা। ওকে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন x এর মানটা একটা পাবো হচ্ছে 3, আবার একটা মান পাবো হচ্ছে x মাইনাস 5। এখন আমি সেকেন্ড ডেরিভেটিভ বের করব কার, এই ইকুয়েশনটার সেকেন্ড ডেরিভেটিভ যদি আমরা বের করি তাহলে দেখো এখানে কি আসছিল 3x স্কয়ার। তাহলে সেকেন্ড ডেরিভেটিভটার মান হবে, আচ্ছা যদি আমি একটু মিশিয়ে দিই তাহলে আমার মানগুলো মুখস্থ রাখলেই হচ্ছে। ওকে, দেখো তাহলে এই ক্ষেত্রে y2 এর মানটা যদি আমি তোমাকে বলি যে y2 এর মানটা তাহলে কত হচ্ছে 3x স্কয়ার, তাহলে এখানে হবে 6x আর এখানে হচ্ছে প্লাস 6। ওকে, তাহলে এখান থেকে একটা জায়গায় কি আসছিল 3, মাইনাস 5। এখন আমি এখানে মানগুলো বসাবো। ধরো 3 এর জন্য তুমি বসালা, 3 এর জন্য 18 প্লাস 6 তাহলে 24। তাহলে ঠিক আছে, ইজ গ্রেটার দেন 0। তাহলে এই 3 এর জন্য তুমি কি পাবা, গুরু মান পাবা। সেই গুরু মানটা এইখানে x এর মানটা যদি 3 বসায় দাও তাহলে সেটা হবে গুরু মান। আর এটা বসালে তুমি অবশ্যই লঘু মান পাবা, সেই লঘু মানটা আবার ওখানে বসিয়ে দিলে পে করতে পারবে। তো এই হলো ব্যাপার। তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তুমি কিভাবে করবে এটা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি বলছে যে cos স্কয়ার x মাইনাস হচ্ছে তোমার sin স্কয়ার x, রাইট? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর সর্বোচ্চ মান কি হবে? দেখো cos x এর সর্বোচ্চ মান সর্বোচ্চ কি হতে পারে, 1 হতে পারে। কারণ cos x এবং sin x এর লিমিট হচ্ছে cos x বা sin x এর লিমিট হচ্ছে কোন পর্যন্ত, এই যে 1 থেকে -1 পর্যন্ত, ঠিক আছে? তো সর্বোচ্চ মান তাহলে কি হবে, 1 হবে। তাহলে বেসিক্যালি দেখো এখানে cos স্কয়ার x এবং sin স্কয়ার x এটা কিন্তু cos 2x এর সূত্র। তাহলে cos 2x এখানে x এর সর্বোচ্চ ভ্যালু সর্বোচ্চ কি হতে পারে, 1 হতে পারে। তাহলে आंसर কত, 1। আচ্ছা তাহলে একই ভাবে দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 এর সর্বনিম্ন মান কত? তাহলে যখন তোমাকে দ্বিঘাত সমীকরণ থাকবে, তখন তুমি সর্বনিম্ন বা সর্বোচ্চ মান বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এটা মনে রাখার দরকার নেই, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি c মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4a। ওকে, একই সূত্র। যদি দ্বিঘাত সমীকরণ থাকে সেই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তুমি যদি লঘুমান বা গুরুমান বের করতে বলে এই একটা সূত্র দিয়ে তুমি বের করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি লঘুমান বা গুরুমান কোনটার জন্য বের করব, মানে কেমনে বুঝবো যে কোনটার লঘুমান বা কোনটার গুরুমান? যখন দেখবা যে এখানকার ইকুয়েশনের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাতের সহগটা যখন থাকবে পজিটিভ, তাহলে এখানে x স্কয়ারের সহগ আছে পজিটিভ, এই জন্য তোমাকে বের করতে বলবে সর্বনিম্ন মান। যদি x স্কয়ারের সহগ থাকতো নেগেটিভ, অর্থাৎ মাইনাস এক্স স্কয়ার ধরো প্লাস বা মাইনাস 2x প্লাস 3, ঠিক আছে, এটা যদি সর্বনিম্ন মান বের করতে বলতো তখন কিন্তু সর্বনিম্ন মান হতো না। তাহলে এখানে x স্কয়ারের সহগ যখন নেগেটিভ থাকবে তখন সেটার ক্ষেত্রে তুমি বের করতে পারবা হচ্ছে সর্বোচ্চ মান বা চরম মান বা হচ্ছে গুরু মান। ওকে, তাহলে এখন দেখো এটার ক্ষেত্রে, সরি ফর দ্য ইন্টারাপশন, তাহলে এই ক্ষেত্রে দেখো সির মানটা কত, সির মান হচ্ছে 3 আর বি স্কয়ারের মানটা কত, -2 হোল স্কয়ার, আর এখানে 4 এর মানটা কত, 1 এর মানটা হচ্ছে 1। তাহলে এখন দেখো এখান থেকে 3 মাইনাস এখানে এটার মানটা হচ্ছে 4, আবার এটার মানটা হচ্ছে 4, তাহলে এটা কাটা গেল, 3 মাইনাস এখানে কত হচ্ছে 3 মাইনাস 1 তার মানে হচ্ছে 2। তাহলে आंसर কি হবে 2। ওকে, তাহলে একই ভাবে এগুলো সর্বনিম্ন মান এখন বের করে ফেলবা। আচ্ছা এটার log x এর মান কত, দেখো এখানে যখন ddx অফ ধরো log 10 বেস x আছে, ঠিক না, তখন তুমি কি করবা 1 ডিভাইডেড বাই x, এবং এখানে যা থাকবে log x এর ডিফারেন্সিয়েট করলে হয় 1 ডিভাইডেড বাই x, আর এখানে যেহেতু log 10 আছে তাহলে এখানে জাস্ট কি লিখবা ln 10 বা log 10, ঠিক আছে। তাহলে আমরা যদি তোমাকে বলি যে এখানে a বেস x থাকে তাহলে ddx অফ a বেস x, তাহলে এখানে কি হবে 1 ডিভাইডেড বাই x, তাহলে এখান থেকে আবার কি হবে log a, তাহলে এটা आंसर কি হবে এই যে এটা। আচ্ছা তাহলে এটা কিন্তু আমি অলরেডি করে ফেলছি। দেখো 1 sin x এর ক্ষেত্রে তুমি কি করবা, ওই যে sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 cos স্কয়ার x ডিভাইডেড বাই 2, আর sin x এর জন্য sin 2x এর সূত্র, মানে 2 sin x ডিভাইডেড বাই 2 এবং cos x 2 ডিভাইডেড বাই 2, তখন এগুলো সবকিছু ক্যালকুলেশন করলে এখানে dy dx এর মানটা কত আসবে, হাফ আসবে। তাহলে এই অঙ্কটা যারা করতে পারবা তারা বুঝবো যে তাদের প্রিপারেশনটা রাইট ওয়েতে আছে। দেখো এই অঙ্কটা কিন্তু আমি অলরেডি করছি, তাহলে এটা তোমাদের বাসার টাস্ক থাকলো, এটা তোমাদের
বাসার টাস্ক থাকলো। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো যে এখান থেকে এটা একটা হচ্ছে বিন্দু বস্তুর অবস্থান ভেক্টর, যেখানে টি হচ্ছে সময়, তাহলে বস্তুটার বেগ কত। তাহলে বেগটা আমি তোমাকে বের করা শেখাইছি যে ডিডিটি অফ এস মানেই হচ্ছে তোমার কি বেগের মানটা। তাহলে টি সাপেক্ষে এখানে করলে হবে কত 2i প্লাস 60j। তাহলে এটা কোথায় আছে, এই যে এটা। ঠিক আছে, এখন যদি তোমাকে এটার মান বের করতে বলতো তখন কিন্তু তুমি এখান থেকে কি করতে, স্কোয়ার করতে এবং টির মানটা এখানে বলে দেওয়া থাকতো। ঠিক আছে, এটা আমি তোমাকে অলরেডি শেখাইছি যে এক্স ওয়াই থাকলে তখন সবগুলোকে এক পাশে নিয়ে আসবা, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, পরে ওই যে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তাই এইটার ক্ষেত্রে দেখো এটাও তুমি অলরেডি করতে পারবা। এই ক্ষেত্রে যদি তুমি ফর্ম মানে ক্যালকুলেশন করো তাহলে এই ক্ষেত্রে আসবে হচ্ছে 1 মাইনাস tan ইনভার্স অফ x। ওকে, তাহলে এই ক্ষেত্রে যদি তুমি dy dx করো তখন আমার आंसर আসবে হচ্ছে কত, সরি এখানে প্লাস আসবে, তাহলে 1 ডিভাইডেড বাই x স্কয়ার আসবে। ঠিক আছে, 1 প্লাস x স্কয়ার আসবে। এখানে মানগুলো একটু ভুল দেওয়া আছে, এটার आंसर আসবে এরকম। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে অলরেডি তুমি জানো যে এখান থেকে y যদি e টু দি পাওয়ার x হয় তাহলে এখানে d বা y1 যদি তুমি বলো তাহলে e টু দি পাওয়ার x হয়। আবার যদি ধরো y তোমার বলা থাকলো হচ্ছে e টু দি পাওয়ার mx। ওকে, e টু দি পাওয়ার mx, তাহলে এই ক্ষেত্রে y1 এর মানটা হবে m e টু দি পাওয়ার mx। ঠিক আছে, তাহলে এটা যেহেতু দেখো m এর মানটা আছে কত 4, তাহলে এটা যদি 3 বার করতে বলতো ঠিক না, তাহলে y3, তাহলে এখানে কবে হবে 4 কিউব। ঠিক আছে, 4 কিউব e টু দি পাওয়ার আবার কি হবে 4x। তাহলে এটার ক্ষেত্রে কোন নাম্বারটা आंसर আছে, সি। sin 2x এর অন্তরসহগ, এটা আমি শুরুতেই তোমাকে বলছি, তাহলে কি হবে তোমরা জানাবা। ওকে, মোস্ট প্রবাবলি এটা হবে আমাদের आंसर। আচ্ছা, তারপর কি বলছে যে x স্কয়ার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে এটা দেখো এটা একটা পরাবৃত্তের সমীকরণ, এটা কি সরি উপবৃত্তের সমীকরণ। তো তখন আমি কি করব, যে এখানে উপবৃত্তের সমীকরণটা আমরা জানি x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু এই যে 1। ঠিক আছে, তো এই ফরম্যাটে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে এখানে এটাকে 4 দ্বারা মানে 20 দ্বারা ভাগ করতে হবে, তখন হবে x 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 5, আর এখানে হবে হচ্ছে তোমার y প্লাস 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4। ওকে, ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটার মতো হলো। এখন এটার মান হচ্ছে a এর মান হচ্ছে √5 আর b এর মানটা হচ্ছে 2। তাহলে যে কোনো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা মানটা আমরা এইভাবে বের করি পাই ab। ওকে, পাই ab, তাহলে পাই এর মান এটা, a এর মান হচ্ছে √5 আর এটার মান 2। তাহলে आंसर কি হবে, এই যে 5√2 পাই। না সরি সরি সরি, আমি কিন্তু ভুল লিখছি, ঠিক না, এই যে এটা হবে आंसर 2√5 পাই। তাহলে এটা ছিল অন্তরীকরণের আলোচনা। আসলে এখানে একটু যুগজীকরণে যদি একটু আসো তাহলে দেখো এটা তোমরা বেসিক রুল মানে সূত্র ইউজ করলে কিন্তু পাবা যে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x। তাহলে 2 cos স্কয়ার x যদি এই সূত্রটা ইউজ করো তখন কিন্তু এই জিনিসটা তুমি পারবে ইজিলি। আর মানে 1 মাইনাস cos 2x এর ক্ষেত্রে তাহলে আমরা যদি এখানে একটু দেখি 1 প্লাস cos 2x এর জন্য তাহলে 2 cos স্কয়ার x। ঠিক আছে, তাহলে এটা রুট ওভার থাকলো এবং dx, রাইট। তাহলে এখন দেখো যে এখান থেকে cos x এবং এটা কি হয়ে গেল রুট ওভার এবং স্কয়ারটা কাটা গেল, তাহলে এখানে √2 থাকলো হচ্ছে cos x এবং dx, রাইট। তাহলে এখন দেখো এখান থেকে যদি তুমি এখন এটাকে ইন্টিগ্রেট করো তাহলে এটা cos x কে ইন্টিগ্রেট করলে হয় sin x। ঠিক আছে, তাহলে √2 তোমার sin x, এটা কিন্তু তোমাদের आंसर। তাহলে এটার জন্য কি হবে, মাইনাস দেওয়া থাকবে তখন সেটা তোমরা ইজিলি বের করতে পারবা। ওকে, তাহলে কলমটা একটু চেঞ্জ করে নিই, অনেকক্ষণ ধরে এটা করতেছি। আচ্ছা ওকে, দেখো তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমি অলরেডি পড়াই দিছি। তাহলে এখান থেকে cos 2x, দেখো এটাই মনে হয় পারবা না, এটা একটু আমি পড়ে দিই। cos 2x এর মানে হচ্ছে cos স্কয়ার x মানে মাইনাস sin স্কয়ার x, কারণ এটা সূত্র cos 2x এর। তাহলে তারপরে দেখো এখান থেকে 1 মাইনাস sin 2x, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো cos x মাইনাস sin x। ঠিক না, 1 মানে হচ্ছে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মাইনাস sin 2x, তার মানে হচ্ছে 2 sin x ইনটু cos x। তাহলে এটা যেহেতু হোল স্কয়ার আছে এবং এটার হোল স্কয়ার কাটা যাবে, তারপরে দেখো এখানে যদি a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক না, তাহলে একটা প্লাস এবং একটা মাইনাস কাটা যাবে, তাহলে থাকলো কত, উপরে থাকলো হচ্ছে cos x প্লাস sin x আর এখান থেকে হচ্ছে dx, রাইট। সো এখান থেকে তুমি কি বের করতে পারবা, cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় sin x আর sin x ইন্টিগ্রেট করলে হয় sin x আর এই sin x কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস cos x। ঠিক আছে, তারপরে आंसर এইভাবে হবে। ওকে, একইভাবে দেখো এখান থেকে এই অঙ্কটা কিভাবে করব আমরা,
sin টু দি পাওয়ার 5 এইরকম অঙ্ক কিন্তু তোমাকে দিতে পারে। তো তখন তুমি কি করবা, এই যে এখান থেকে একটা sin টু দি পাওয়ার 4x করে নিলা এবং এখানে একটা sin x করে নিলা, ওকে, তারপরে dx করে নিলা। তো এখন তুমি z কি ধরবা ভাইয়া, z তুমি sin x ধরবা। তাহলে dz কি হলো, যে এখান থেকে তোমার হচ্ছে কি দেখা যাবে, cos x dx, তাই না? এই তো। তো দেখো তারপরে এখান থেকে তুমি কি লিখতে পারবা, এটার ক্ষেত্রে এই যে sin স্কয়ার x কে কি লেখা যায়, আচ্ছা এই ক্ষেত্রে z তুমি cos x ধরবা, z cos x ধরবা, তাহলে তোমার ইজি হবে। আর dz কি হবে, তাহলে মাইনাস sin x dx, রাইট? তো এখন দেখো এখান থেকে তুমি কি লিখতে পারবা, যে এটা মানে হচ্ছে sin স্কয়ার x, তারপরে এটাকে আবার হোল স্কয়ার দিয়ে আবার এখানে sin x dx লিখতে পারবা, ওকে। সো এখন দেখো sin স্কয়ার x মানে হচ্ছে কত, 1 মাইনাস cos স্কয়ার x, তারপরে এটার উপর আবার হোল স্কয়ার, দেন আবার sin x dx তো রয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে দেখো, আচ্ছা এটার ক্ষেত্রে মনে হয় সাদা কালার নেওয়াটা বেশি সুইটেবল হবে। আচ্ছা আর কি আছে, সাদা কালারটা আমরা একটু ট্রাই করে দেখি, যেহেতু ব্ল্যাক বোর্ড, ওকে। তাহলে এখন দেখো এখান থেকে ইন্টিগ্রেশন অফ এটা, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস cos স্কয়ার x, তাহলে cos মানে আমরা z ধরছি, তাহলে এখানে আমরা 1 মাইনাস z স্কয়ার, দেন হচ্ছে এটার হোল স্কয়ার, আর sin x dx মানে হচ্ছে dz, বাট এখানে একটা কিন্তু মাইনাস আছে। এখন বাকিটা তো তোমরা ইজিলি করতে পারবা বলে আমি বিশ্বাস করি, ওকে। তারপরে দেখো এখানে একটা রুল আছে, সেই রুল প্রয়োগ করলে কিন্তু এই সূত্রগুলো প্রয়োগ করলে কিন্তু এটা তুমি বের করতে পারবা, মানে sec স্কয়ার f of x এবং ওইটার যদি ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ এখানে থাকে তখন তোমার आंसर হবে tan f of x। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, দেখো এটা মানে কিন্তু আমার sec স্কয়ার x e টু দি পাওয়ার x, ওকে। তাহলে এটা যে ফাংশন দেওয়া আছে এবং এটার ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু এই যে e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস x, ঠিক আছে। তাহলে এখানে আবার dx আছে, তাহলে আমার आंसर কি হবে, tan x e টু দি পাওয়ার x, অর্থাৎ এই যে এই জিনিসটা হবে, ওকে। তারপরে একই ভাবে এই সেম জিনিসটা যদি ধরো এই যে এই সূত্রটা মনে রাখলেই তোমরা পারবা, এটা তোমাদের বাসার টাস্ক থাকলো, যদি ধরো e টু দি পাওয়ার x f of x থাকে এবং তার ফার্স্ট ডেরিভেটিভ যদি এখানে থাকে তখন তোমার आंसर হবে e টু দি পাওয়ার x x of x। তাহলে আমরা এই ইকুয়েশনটা এটা তোমরা বাসায় করবা। আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, এটা কিন্তু পরীক্ষায় আসে, ওকে। তাহলে এখানে e টু দি পাওয়ার x, ধরো এখানে f of x এর জায়গায় তোমাকে বললো হচ্ছে sec x, ওকে। তারপর এখান থেকে আবার প্লাস দিয়ে তোমার হচ্ছে sec x tan x, রাইট? তাহলে এই ক্ষেত্রে তোমার এটার dx এর ভ্যালুটা বের করতে বললো। তাহলে দেখো এটার ফার্স্ট ডেরিভেটিভ এরকম ভাবে আমরা লিখতে পারবো না, যে sec x কে এটা y, তাহলে এটা কিন্তু আমাদের y1, রাইট? তাহলে দেখো এই ক্ষেত্রে y আছে এবং এখানে কি আছে, y1 আছে, ঠিক আছে। মানে ওটা চার্জ নাই, একটু চার্জ দিতে হবে, ব্যাটারি লো লেভেল লো দেখো, যেটা হ্যাঁ আচ্ছা, ওকে। তাহলে দেখো এটা তোমরা একটু করতে থাকো স্টুডেন্ট, ওকে। তাহলে দেখো স্টুডেন্ট, দেখো এই এটা ক্ষেত্রে যদি একটু খেয়াল করো, তাহলে এই ক্ষেত্রে যদি এটা y হয়, তাহলে এটা হচ্ছে কি y1, তাহলে অবশ্যই এটার ক্ষেত্রে আমাদের आंसर কি হবে, e টু দি পাওয়ার x এবং f of x মানে হচ্ছে এখানে sec x, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু তোমাদের আলটিমেটলি आंसर হয়ে যাচ্ছে। তাহলে এটা ক্ষেত্রে তুমি কেমনে आंसर করবা, দেখো এখানে কিন্তু ওই ফরম্যাটটা দেওয়া নাই, তাহলে ওই ফরম্যাটটা তোমাকে আগে কি করে নিতে হবে, ক্রিয়েট করে নিতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, ইন্টিগ্রেশন অফ x e টু দি পাওয়ার x, আর নিচে আছে হচ্ছে x প্লাস 1, রাইট? আর এখান থেকে dx। তাহলে দেখো ওই ফরম্যাটটা যদি আমি এখন করতে চাই তাহলে কি করতে হবে ভাইয়া আমাকে, দেখো এখানে আমি যদি x প্লাস 1, আমি একটা 1 বেশি লিখছি, রাইট? একটা 1 আমি বেশি লিখছি, তারপরে দেখো এখানে আমি একটা 1 আমি কমাই দিব, যেহেতু বেশি লিখছি কমাই দিলে এটা হয়ে গেল। আর এই যে e টু দি পাওয়ার x কে আমরা ফিক্স রাখলাম, ওকে। তারপরে দেখো এখানে কি থাকলো, x প্লাস 1, ঠিক আছে, dx। পরে যদি তুমি এখানে ফার্দার ক্যালকুলেশন করো দেখবা যে এখান থেকে এইটার মানটা এইভাবে কাটা গেল এবং এখান থেকে 1 ভাগ x আছে। তো পরে কিন্তু এটার आंसर কি হবে, e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস x, ঠিক আছে। বাকি কাজটা তোমরা করে নিবা। তো এখানে কিছু প্রয়োজনীয় সূত্র আছে, এখানে আমি এটা লিখছি, বেসিক্যালি এই সূত্রগুলো প্রয়োগ করে কিন্তু তোমাদের ম্যাথগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে। তো এগুলো যদি একটু ভালো করে প্রিপারেশন নাও তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা। তো দেখো এখানে একটা ইন্টিগ্রেশন, এটা একটা উল্টা প্রসেস দিছে। উল্টা প্রসেসটা কি দেখো, খেয়াল করো স্টুডেন্ট। তো এখান থেকে
ফাই অফ এক্স ডিএক্স মানে হচ্ছে লন এক্স বলছে, ঠিক আছে। তো এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা কিন্তু তোমার দেওয়া আছে, কি দেওয়া আছে, রেজাল্টটাই দেওয়া আছে। তাহলে রেজাল্টটা যদি দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে তোমাকে ফাই অফ এক্স এই ফাংশনটার ভ্যালুটা বের করতে বলছে। তাহলে ইন্টিগ্রেশন মানে কি, আমরা ধরো কোনো বাসা বাড়ি বানাতে গেলে কি লাগে, ইট লাগে। তাহলে অনেকগুলো ইট যখন আমি এখান থেকে জোড়া লাগে কি তৈরি করতে পারবো, বাড়ি তৈরি করতে পারবো। বাড়ি একটা বড় জিনিস। তাহলে সেই বাড়িটাকে যদি আমি ভেঙে ফেলি তার মানে কি, ওই বাড়িকে ডিফারেন্সিয়েট করা, মানে একটা বড় জিনিসকে ছোট করা মানে ডিফারেন্সিয়েশন, আর একটা ছোট জিনিসকে বড় করা মানে হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে দেখো এইটার, এই জিনিসটা একটা ছোট জিনিস ছিল, তাহলে এই ছোট জিনিসটাকে বড় করে আমার হয়েছে কত, এই যে এটা। এখন তোমাকে এটাই বের করতে বলছে, তার মানে কি এই বড় জিনিসটাকে ভাঙলে অবশ্যই তুমি এই জিনিসটাই পাবা, সেম জিনিস। তো তখন দেখো তাহলে এটাকে আমি এখন কি করব, বড় জিনিসকে ভেঙে ছোট জিনিসে করতে গেলে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখন দেখো ডিডি এক্স অফ, আমি কি লিখবো, লন এক্স, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে এই যে 1 ডিভাইডেড বাই লন এক্স, ঠিক আছে। তারপরে এক্স এর জায়গায় কি আছে, লন এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় লন এক্স থাকলে তাকে ফার্দার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 1 ডিভাইডেড বাই এক্স। তাহলে এটাই কিন্তু তোমাদের আনসার। তো এইটার ক্ষেত্রে অনেক সময় কিন্তু এভাবে আসতে পারে যে দেখো এক্স লন এক্স, এখান থেকে তুমি বুঝতেই পারবা না, এই যে এখান থেকে ইনভার্স দেওয়া থাকবে, তাহলে এটাও কিন্তু আনসার। ঠিক আছে, এখানে একটু ভুল আছে, এটা একটু তোমরা ইয়া করে নিবা, এখানে cos x এর জায়গায় cot x হবে। ওকে, আচ্ছা এখানে cos x এর জায়গায় কি হবে, cot x হবে। ওকে, আচ্ছা তারপরে দেখবা যে এখান থেকে দেখো আমি যদি এই অঙ্কটা একটু করি, তাহলে এখানে 1 ভাগ sin স্কয়ার x মানে হচ্ছে তোমার হচ্ছে cosec স্কয়ার x, রাইট, cosec স্কয়ার x। তারপরে দেখো এখান থেকে রুট ওভার cot x আছে, রাইট। তাহলে এখান থেকে dx, একটা সূত্র তোমরা একটু মনে রাখবা, সেই সূত্রটা হচ্ছে এখান থেকে ধরো 1 ডিভাইডেড বাই যদি এখানে রুট ওভার z থাকে আর উপরে যদি ওইটারই dz থাকে, ওকে, ওইটারই যদি dz থাকে, তো তখন তোমার আনসার হবে, ধরো এখান থেকে ধরো একটা ফাংশন বললো যে f অফ x, ওকে, তাহলে এটা যদি ফার্স্ট ডেরিভেটিভ থাকে, আচ্ছা এটা যদি আবার একটু সুন্দর করে লিখি, ধরো এখান থেকে রুট ওভার f অফ x আছে, ঠিক না, তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভ আছে f প্রাইম অফ x, তখন তোমার এখানে আবার dx, তখন এটার आंसर হবে 2 রুট ওভার f অফ x। তাহলে এখন দেখো তো ভাইয়া এই জায়গায় cot x আছে, ঠিক না, তাহলে cot x হচ্ছে f অফ x, তাহলে এটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, cot x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস cosec স্কয়ার x, ঠিক না। তাহলে অবশ্যই এইটা ওই সূত্রের সাথে কিন্তু মিলে গেল যে f অফ x এবং এখানে কি f প্রাইম অফ x এবং এখানে dx আছে। তাহলে এখন যদি মিলে গেছে তাহলে এই ক্ষেত্রে cot x কে যা ডিফারেন্সিয়েট করলে যেহেতু আসলো, তাহলে রুট ওভার 2 cot x এবং এটার আগে একটা কি দিব, মাইনাস দিব। তাহলে आंसर কোনটা হবে, ডি নাম্বারটা। তাহলে এইরকম যদি তোমার পরীক্ষায় থাকে তুমি এখন आंसर করতে পারবা। আচ্ছা এটা যদি আরেকটু তোমাকে কঠিন করে দেয়, ধরো এখান থেকে তোমার ব্যবধি দেওয়া আছে ধরো 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে, তাহলে তখন কিন্তু তোমাকে এখানে এই যে চিহ্নটা বসায় দিয়ে তখন এই যে 0 থেকে 1 পর্যন্ত তুমি আগে আপার লিমিটটা বসাবা, তারপরে তুমি লোয়ার লিমিটটা বসাবা। ওকে, তারপরে দেখো এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, এটা তোমরা অলরেডি করে ফেলবা। এটার ক্ষেত্রে তোমরা tan ইনভার্স অফ e টু দি পাওয়ার x আসবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো এটাও অ্যাজ ইউজুয়াল, এইটুকুকে তুমি z ধরবা, পরে এখান থেকে dz ভ্যালু আসবে, তখন এটা করলেই হবে। অর্থাৎ এটা হচ্ছে x টু দি পাওয়ার n dx এর সূত্র, ঠিক আছে। তার মানে এখানে কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ওইটা ফেললেই তুমি এখানে করতে পারবা। আচ্ছা তারপরে এখান থেকে দেখো এখানেও একটা সূত্র আমরা ইউজ করছি, tan log x ডিভাইডেড বাই x, ঠিক না। তো এটার ক্ষেত্রে তুমি z ধরবা, ধরো আমি যদি এটা করে দিই, এখানে সূত্র এত সূত্র মনে রাখার দরকার নাই, জাস্ট তুমি এই ফর্মুলাটা ইউজ করো। ধরো এখান থেকে tan কি আছে, log x আছে, রাইট। তাহলে এখন দেখো এখান থেকে পরে x আছে, এবং তাহলে এইটার tan এর মধ্যে ধরো কোনো ত্রিকোণমিতিক ফাংশন আছে, সেই ফাংশনের মধ্যে যখন x এর জায়গায় অন্য যে কোনো কিছু থাকবে সেটাকে তুমি z ধরে নিবা, কি ধরে নিবা, z ধরে নিবা। তাহলে এখানে ln ডিভাইড বাই x dx, তাহলে সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে। তাহলে দেখো এখান থেকে তুমি কি লিখতে পারবা, tan z এবং dz, ওকে, সেই জিনিসটা আমি লিখছি। তাহলে tan z dz কে তুমি যখন ইন্টিগ্রেট করবা তখন তোমার আসবে হচ্ছে ln sec x, কি আসবে, ln sec x, যেহেতু এখানে z লিখেছি তাহলে এখানে কি হবে, ln sec z প্লাস c। তাহলে आंसर কি হবে তোমরাই বলো আমাকে, এই যে, ঠিক আছে, log sec log x। তাহলে এখানে z এর ভ্যালু কিন্তু আমি লিখি নাই, তাহলে এখান থেকে যদি log x লিখে দাও তখনই কিন্তু তোমার आंसर মিলে যাবে। অর্থাৎ log এই যে sec, তারপরে হচ্ছে আবার কি আছে, log x আছে, এখানে x হবে না।
ওকে, আর এখানে একটা ম্যাগনিটিউড চিহ্ন ইউজ করবে। এটার মানটা মানে হচ্ছে কি লন এর মানটা কখনো 1 বা 0 হতে পারে না। 1 হলে লন এর মানটা 0 হয়, 1 হয়, 0 হয়, অর্থাৎ log 10 বেস যদি তুমি 1 করো তাহলে এটার आंसर হয় 0 এবং 0 তুমি কখনো নিতেই পারবে না। আচ্ছা, tan x dx এটা কিন্তু আমি তোমাকে আগে বললাম, তার এটার आंसर হচ্ছে 1 sec x। তো অনেক সময় এখানে কিন্তু ডাইরেক্ট জিনিসগুলো দিয়ে দেয়, জিনিসপত্রগুলো। আর এইটার কিন্তু দেখুন sec x আছে, কিন্তু এটা কিন্তু তুমি একটা মাইনাস দিয়ে দাও তাহলে এটার आंसरটাও কিন্তু ঠিক আছে, তখন দুইটা आंसरই ঠিক হবে। বাট যেহেতু এখানে মাইনাস নাই, তাহলে आंसर কোনটা হবে? বি নাম্বারটা। তারপরে দেখো এটার ক্ষেত্রে, এটা আমি তোমাকে অলরেডি বলছি, এটা ওয়াও টাইপ অঙ্ক। এটা একটা ফাংশন, এই ফাংশনের মানটা হচ্ছে 1, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 dx মানে কি হবে? x প্লাস c। ঠিক আছে, ওকে। tan স্কয়ার x dx এটা একদম নরমাল ফর্মুলা। এখানে sec স্কয়ার x মাইনাস 1 ওই সূত্র ফেললে এখানে পাবা। এটা আমি তোমাকে অলরেডি শেখাই ফেলছি যে sec x tan x, তাহলে এটার आंसर হবে e টু দি পাওয়ার sec x। আচ্ছা, তারপরে দেখো এই জিনিসগুলো হচ্ছে যে তোমার যোজিত ফল। ঠিক আছে, যোজিত ফল মানে হচ্ছে কিন্তু কি ইন্টিগ্রেট করা, ঠিক না? তো এটার ক্ষেত্রেও কিন্তু তুমি ওই যে সাইন যে সূত্রগুলো আমরা ইউজ করছি সেই সূত্রগুলো শিখলেই কিন্তু হয়ে যাবে। তবে রিমেম্বার এখানে x এর সাথে কোনো সহগ থাকা যাবে না, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সূত্রটা কি ছিল, √1 ডিভাইডেড বাই এখানে a স্কয়ার মাইনাস যদি x স্কয়ার থাকে dx, তখন আমাদের সূত্র হচ্ছে sin ইনভার্স অফ x ডিভাইডেড বাই a। তাহলে ওই ফর্মুলাটা আগে নিয়ে যাব, x এর সাথে কোনো সহগ থাকা যাবে না, তারপরে আমরা এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, তারপরে একইভাবে এটা অলরেডি আমরা আগে করছি, এটা z ধরে তারপরে এখান থেকে dz আসবে, ইজিলি পারবা এটা। আচ্ছা দেখো এইখান থেকে অনেক সময় কি বলে তোমাকে আংশিক ভগ্নাংশ দিয়ে দিতে পারে। তো এটার ক্ষেত্রে একটা আমি ট্রিক্স বের করছি, সেটা হচ্ছে শুধুমাত্র এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে হবে যেগুলোকে মিডল টার্ম করা যায়, যেগুলোকে কি করা যায়, মিডল টার্ম করা যায়। তাহলে দেখো এখান থেকে তোমাকে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 বলছে, ঠিক না ভাইয়া? তো এটার ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারবো যে x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো দেখো এটার ক্ষেত্রে তুমি যখন মিডল টার্ম করবা তাহলে এখানে x মাইনাস 2 পাবা একটা, আর একটা হচ্ছে x মাইনাস 1 পাবা একটা। তো ঠিক না? তো এখন দেখো এটা একমাত্র x মাইনাস 2 এবং x মাইনাস 1 কোন অপশনে আছে? একমাত্র এই এক নাম্বার অপশনেই আছে। তাহলে आंसर কোনটা হবে? এটা, কারণ অন্য দুইটা অপশনের যে উৎপাদক সেটা কিন্তু এখানে দেওয়া নাই। সো এর आंसर হবে কোনটা? এটা। তো এগুলো কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে মিলে যাওয়ার চান্স আছে, বাট সবগুলো মিলবে না। তারপরে দেখো এই ক্ষেত্রে dx, তারপরে কি বলছে যে এখানে 3 স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সূত্র তোমাদেরকে আমি শিখিয়েছি, যখন a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকবে তখন 1 ডিভাইডেড বাই 2a, এই জায়গায় আছে 3, তারপর হচ্ছে log a প্লাস x, তাহলে এখানে হবে 3 প্লাস x ডিভাইডেড বাই হচ্ছে 3 মাইনাস x। ওকে, তাহলে आंसर কোনটা হচ্ছে? এই যে এটা 2 ইনটু 3। তাহলে এটা যদি আমি তোমাকে একটু লিখে দেই, ধরো এখানে a স্কয়ার মাইনাস x স্কয়ার আছে, তাহলে এখান থেকে 2a, তারপরে হচ্ছে log 3 সরি a যদি যেহেতু আছে তাহলে হচ্ছে a প্লাস x ডিভাইডেড বাই হচ্ছে a মাইনাস x, আর এখানে একটা ম্যাগনিটিউড চিহ্ন থাকবে। ওকে, এটা অলরেডি আমি তোমাকে শেখাই দিচ্ছি যে রুট ওভার দি, এখানে একটু ভুল আছে, এখানে cos স্কয়ার x হবে। ওকে, আচ্ছা এটাও আমি তোমাদেরকে ওই নিয়মে শেখাই দিচ্ছি, এখানে একটু ক্যালকুলেশন করে নিতে হবে, তারপরে দেখবা যে এটার आंसर হচ্ছে পাই ডিভাইডেড বাই 2। তো এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ইয়ার অ্যাডমিশন টেস্ট, এটা কিন্তু আসতে পারে তোমাদের পরীক্ষায়, এবং এখানে একটা ব্যবধি চেঞ্জ করেও দিতে পারে। দেখো যে অঙ্কটা আমি যখন পরীক্ষা দিছি ডিউ অ্যাডমিশন টেস্ট, সেই অঙ্কটা কিন্তু এই অঙ্কটা, এটা কিন্তু এই রকম পরীক্ষায় তোমার আসতে পারে। যখন এখানে মডুলাস চিহ্ন থাকবে, মডুলাস চিহ্ন মানে হচ্ছে তোমার x এর মানটা ক্যান বি ভেরিয়েবল, মানে x এর মানটা দুইটা হতে পারে, অর্থাৎ x এর মানটা তুমি পজিটিভ x ও নিতে পারবা, আবার x এর মানটা নেগেটিভ x ও নিতে পারবা। তো রিমেম্বার দেখো এখান থেকে তুমি কেমনে বুঝবা যে পজিটিভ এবং নেগেটিভ? ব্যবধির মানটা, x এর মানটা কখন নেগেটিভ হওয়া সম্ভব? x এর মানটা একমাত্র নেগেটিভ হওয়া সম্ভব হচ্ছে -1 থেকে 0 এর জন্য, যদি মাত্র বা শুধুমাত্র যদি লিমিটটা -1 থেকে 0 এর মধ্যে থাকে তখনই তুমি নেগেটিভ মান পাবা। আবার 0 থেকে যদি 2 পর্যন্ত যাও তখন তুমি কি পজিটিভ রেজাল্ট পাবা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? এই ক্ষেত্রে আমি দুইটা জিনিস নিব, একটা হচ্ছে ধরো একটা হচ্ছে x dx, আর আরেকটা হচ্ছে আমি প্লাস দিয়ে কি নিব, x dx। এখনো আমি ব্যবধি সেট করি নাই, যখন আমি প্লাস নিব 0 থেকে 2 পর্যন্ত, বিকজ অফ 0 থেকে 2 পর্যন্ত ভ্যালুর মধ্যে আমি x এর মানটা পজিটিভ পাওয়া সম্ভব, আদারওয়াইজ আমি পাবো না। এখন দেখো যে এই জায়গায় থেকে -1 থেকে 2 পর্যন্ত, বাট ওটা তো আমি নিতে পারবো না, কারণ নেগেটিভের জন্য কি হবে,
অবশ্যই -1 থেকে 0-র মধ্যে নিতে হবে, ঠিক আছে। আর যেহেতু এখানে x এর মানটা আমি নেগেটিভ নিয়েছি, তাহলে এখানে একটা কি চিহ্ন ইউজ করব, নেগেটিভ চিহ্ন ইউজ করব। তাহলে এখন দেখো এই জন্য পজিটিভ ভ্যালুটাও বের করলাম, নেগেটিভ। এখন এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো, তাহলে এখান থেকে হচ্ছে -x² / 2। তুমি যদি এখন ভ্যালুগুলো বসাও -1 থেকে 0 পর্যন্ত, দেন হচ্ছে যদি তুমি এখান থেকে x² / 2 0 থেকে কোন পর্যন্ত, 2 পর্যন্ত, রাইট। তো এইখানে যদি তুমি মানগুলো বসায় দাও এবং লিমিটিং ভ্যালুগুলো বসায় দাও, তখন তুমি রেজাল্ট পাওয়া মনে হয় 5/2। তো বাকিটা তোমাদের টাস্ক থাকলো, আমি অলরেডি কিন্তু করে ফেলছি। তাহলে দেখো এখান থেকে যদি তোমাকে বলতো যে -1 থেকে 1 পর্যন্ত এইখানে x dx, তখন এইটার ভ্যালুটা কত হতো, এটা কিন্তু তোমরা বের করবা। তো এটা আরেকটা নিয়মে করা যায়, যদি আমি ত্রিভুজ নিয়মে করাই। তো সেটা হচ্ছে এখন যেহেতু অত ডিটেলস নেমে করার দরকার নেই, সো এটা ওইভাবে মনে রাখলেও হবে। এটা দেখো, এটা একটা মজার অঙ্ক, এবং এটা কিন্তু ডিইউ স্যাররা মোটামুটি প্রিফার করে, যারা ম্যাথমেটিক্সে আছে তারা কিন্তু এই জিনিসগুলো দিতে পারে। তো দেখো এটার ক্ষেত্রে যখন তোমার ব্যবধিটা থাকবে 0 থেকে 4 পর্যন্ত, f অফ x এর ভ্যালুটা কত আছে, 6 আছে, ঠিক না? খেয়াল করো স্টুডেন্টস, তাহলে ব্যবধিটা আছে 0 থেকে 4 পর্যন্ত, ডিফারেন্স কত, 4। তাহলে দেখো এখানে ব্যবধি -1 থেকে 3 পর্যন্ত, ব্যবধিতে কত, 4, ডিফারেন্স নাই। মানে এইটাও যা ব্যবধি, এইটাও তাই ব্যবধি। দেখো এখানে f অফ x ছিল, বাট যেহেতু এখানে x এর মানটা ভ্যালুটা 1 কমে গেছে, তাহলে এখানেও কিন্তু x এর ভ্যালুটা দেখো x + 1 যদি তুমি 0 ধরো, তাহলে x এর মানটা কিন্তু 1 কমে গেল, মানে x -1। তাহলে 1 কমে যাওয়া মানে হচ্ছে আবার এই ফাংশনটা আর এই ফাংশনটা একই ফাংশন। কেমনে বুঝলাম? কারণ এখানে লিমিটিং ভ্যালুটাও কিন্তু কমে গেছে। তাহলে এই ফাংশনটার মানটা যদি 6 হয়, তাহলে যেহেতু এইটার মান 0 থেকে 4 এবং এখানে -3 পর্যন্ত, এটারও ডিফারেন্স 4, ঠিক না? তাহলে এটার আনসারও কত হবে, 6 হবে। তাহলে এমন ভাবে যদি তোমাকে আমি বলতাম, ধরো এখান থেকে 0 থেকে 4 পর্যন্ত f অফ x, এটার ভ্যালুটা ধরো 6 আছে, রাইট। তো ধরো এখান থেকে আমি তোমাকে বললাম যে ধরো এখান থেকে f অফ x + 1, ওকে, dx। তাহলে এখানে আমি ধরো 0 থেকে 5 পর্যন্ত বললাম, কি পর্যন্ত বললাম, 0 থেকে 5 পর্যন্ত। তাহলে এখান থেকে তখন তোমার কি হতো, -1 থেকে এই যে 4 পর্যন্ত, কারণ 0 থেকে 5 পর্যন্ত ডিফারেন্স হচ্ছে 5 এবং -1 থেকে 4 পর্যন্ত ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এইটার ভ্যালুটা যা আছে, এইটার ভ্যালুটাও কি হবে, 6 হবে। তাহলে আনসার কি হচ্ছে, 6। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এরকম কিন্তু অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকতে পারে। ওকে, তো এটার ক্ষেত্রে তুমি কি করবা, এটার ক্ষেত্রে আগে তুমি এটাকে z ধরবা, যে 1 + x² = z, তাহলে dz তুমি কি লিখতে পারবা, 2x dx। তাহলে উপরের সাথে মিলে গেল, বাকিটা তুমি নিজেই করতে পারবা, যেহেতু লিমিটিং ভ্যালু দেওয়া আছে সেটা বসাই ফেলবা। ওকে, দেখো এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এই টাইমে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, কারণ যত সময় যাচ্ছে প্রশ্নগুলো কিন্তু তত বেশি ওই সময়ের সাথে যেগুলো স্ট্যান্ডার্ড, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে দিবে। আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে বলছি যে তুমি যদি প্রশ্ন ব্যাংক ঘাটো, তো তখন দেখবে যে তুমি 10 থেকে 15% কোশ্চেন তুমি পাবা, কি বলে, কমন পাবা। বাট হচ্ছে তুমি 100% কিন্তু কখনোই তুমি কমন পাবা না। এক বছরের প্রশ্নের সাথে অন্য বছরের কোনো প্রশ্নের কোনো মিল নাই। বাট তুমি যদি ওই টাইপগুলো অ্যানালাইসিস করো, দেখবা যে ওই টাইপগুলোর মধ্যে থেকেই, যে ধরো তোমাকে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন আমি করাইলাম, এই 15টা বা এই 20টা টপিক থেকে কিন্তু তোমার সবগুলো কোশ্চেন আসবে। টপিকের বাইরে যাওয়ার কিন্তু কোনো চান্স নাই। জাস্ট কি করবে, তোমাকে একটা নতুন জিনিসগুলো তোমাকে একটু ইন্ট্রোডিউস করবে, নতুন ইয়াতে নিয়ে আসবে, বাট টাইপের বাইরে কিন্তু কোনো কিছুই যাবে না। এই জন্য আমি তোমাকে শুধু প্রশ্ন সলভ করতে বলবো না, আমি তোমাকে বলবো যে তুমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করো এবং তারপরে বুঝো যে এই এই জায়গা থেকে এই প্রশ্নটা হতে পারে। তো দ্যাট উইল বি স্মার্ট থিং টু ডু। বিকজ কেন, কারণ আমি দেখেছি যে অনেক ভালো স্টুডেন্ট ধরো কি করে, যে ওরা সব পড়তে যায়, যে আমি সবই পড়বো, সব পড়বো। বাট তুমি বিশ্বাস করো, তোমাকে সবকিছু পড়তে হবে না। জাস্ট তোমাকে কি করতে হবে, তুমি টাইপ অ্যানালাইসিস করো, এই ইউনিভার্সিটিতে এই প্রশ্নগুলোই আসে, সেই প্রশ্নগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করো। সেই সাথে সাথে অন্য ধরো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের কিছু জিনিসপত্র তুমি নতুন জিনিস শিখে রাখলা, তো এটা কিন্তু তোমাকে হেল্প করবে। আরেকটা বিষয় যেটা যেটা ধরো তুমি এইচএসসি তে যেটা ইম্পর্টেন্ট মনে করে পড়োনি, যেটা তুমি বাদ দিয়ে আসছো, সেই জিনিসটা কিন্তু তোমাকে অ্যাডমিশন টেস্টে পড়তে হবে। আর যেটা অনেক ইজি ছিল, যেটা তোমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ছিল, সেটা কিন্তু এখন তোমাকে লাগবেই না। ঠিক আছে, এই হলো গিয়ে মেইন বিষয়। আচ্ছা, তো এখন দেখো এখান থেকে cos স্কয়ার d tan θ, তো এই ক্ষেত্রে একটু ভুল আছে, এখানে n পাই হবে, কি হবে, n পাই হবে।
তো এখন দেখো তোমরা নরমালি কি করছো, dx এর সাপেক্ষে করছো, বাট d tan থিটার সাপেক্ষে কখনো করো নাই। তখন তুমি কি করে নিবা, এখান থেকে যেহেতু d tan থিটা আছে, তাহলে d থিটা অফ তুমি tan থিটা করে নিলা। তাহলে tan থিটা মানে হচ্ছে তোমার হচ্ছে sec স্কয়ার থিটা এবং d থিটা, কারণ আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা পাই। তো এখন দেখো বন্ধুরা, এই ক্ষেত্রে 0 থেকে n পাই ডিভাইডেড বাই 2, রাইট? তাহলে n পাই ডিভাইডেড বাই 2, এখানে আসে হচ্ছে তোমার cos স্কয়ার থিটা, আর এই d tan থিটার ভ্যালু কিন্তু আমি বের করে ফেলছি, যেটা কিনা sec স্কয়ার থিটা এন্ড d থিটা। তাহলে দেখো sec এবং cos দুইটা কাটা যাবে, তাহলে এখান থেকে আমি কি পেলাম, 0 থেকে n পাই ডিভাইডেড বাই 2 পর্যন্ত শুধু 1 d থিটা পাইলাম, রাইট? তো এখন দেখো এখানে 1 d থিটা মানে 1 কে ইন্টিগ্রেট করলে কি পাবা, যার সাপেক্ষে ইন্টিগ্রেট করবা সেই জিনিসটাই হবে। তাহলে থিটার সাপেক্ষে করেছি, তাহলে এখানে থিটাই হবে। তাহলে এখন যেহেতু লিমিটিং ভ্যালুটা আছে 0 থেকে n পাই ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 0 বসালে তুমি কিছু পাবা না, মানে উপরেরটা আগে বসাতে হবে। তাহলে आंसर কি হবে, n পাই ডিভাইডেড বাই 2। তাহলে आंसर কোনটা, এই যে এটা। এখন দেখো যে এই জিনিসটা, এটা কিন্তু তোমাকে আমি অলরেডি শিখাই ফেলছি, এটা তুমি করতে পারবা। তার আগে এটা কি করে নিবা, দেখো এখানে উপরে কিছু নাই এবং এটাকে তুমি ভাঙাইতে পারছো না, এবং এখানে একটা কনজুগেট ফাংশন দেওয়া আছে, তখন তুমি কি করবা, দেখো নরমালি যেটা হয় যে এখান থেকে যদি তুমি একটা বেশি নিয়ে আসো, তো তখন তুমি কিন্তু এখান থেকে কি করতে পারবা, কাটতে পারবা। তখন কিন্তু এখান থেকে কি করতে পারবা, কাটতে পারবা। ওকে, আচ্ছা। তো এখন দেখো পরে এখান থেকে ওই জিনিসটা কাটলে যেই নতুন যে ফাংশনটা পাবা, সেই ফাংশনের ভ্যালুটা বের করে তারপরে যদি করো তখন এই অ্যান্সারটা বের করতে পারবা। তো এটা তোমাদের একটা টাস্ক থাকলো, দেখি এটা কে করতে পারো। তো এটা তোমরা কিন্তু আমাদের যে গ্রুপটা আছে রোড টু এগ্রি প্লাস জিএসটি, যেখানে 26K মেম্বার আছে, সেই গ্রুপে এই যে আমি তোমাদের হিসাবও দিচ্ছি সেটা তোমরা শেয়ার করবা। আর একটা জিনিস কিন্তু কখনোই ভুলবা না, আমরা কিন্তু তোমাদেরকে একটা এফোর্ট দিচ্ছি। দেখো আমি অনেক কষ্ট করে এসে 2 ঘন্টা তোমাদের জন্য পড়াচ্ছি, তাহলে তোমাদেরও একটা লাইব্রেরিটিস আছে। সেটা কি, অবশ্যই এই লাইভটা তুমি তোমার যত বেশি বন্ধু বান্ধব আছে সবার কাছে শেয়ার করবা এবং বলবা যে ভাইয়ারা আমাদের কিছু ফ্রিতে পড়াচ্ছে, ঠিক আছে? তো এই দায়িত্ব কিন্তু তোমাদের উপর অবশ্যই থাকবে এবং এটা কিন্তু তোমাদের নৈতিক দায়িত্ব। ওকে, আচ্ছা। এখন দেখো যে এখান থেকে ডি সাইন থিটার সাপেক্ষে, তাহলে এরকম অঙ্ক আমি তোমাকে করাই ফেলছি, সো দ্যাট এরকম তোমার টাস্ক থাকলো। তারপরে দেখো 1 প্লাস সাইন এক্স, তাহলে এখানে এটার কনজুগেট কি হতে পারে, 1 মাইনাস সাইন এক্স। তাহলে উভয় পক্ষকেও আমরা 1 মাইনাস সাইন এক্স দ্বারা কি করব, গুণ করে দিব। গুণ করে দিয়ে তাহলে তারপরে এটা ভ্যালুটা বের করব। ধরো এখান থেকে 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 আছে, তাহলে এখানে 1 মাইনাস সাইন এক্স আমি উপরে লিখলাম, আর নিচে তোমার কি হলো 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, এবং এখানে হচ্ছে ডিএক্স, রাইট? সো এখন দেখো এই ক্ষেত্রে 0 থেকে কি আছে, পাই ভাগ 4 পর্যন্ত আছে, তাহলে উপরে আছে 1 মাইনাস সাইন এক্স এবং dx, আর নিচে তুমি কি পাইলা ভাইয়া, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স মানে হচ্ছে cos স্কয়ার এক্স, ঠিক আছে? পরে যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, এখন জিনিসটা ইজি হয়ে গেল। এখান থেকে তুমি কি পাইলা, যে sec স্কয়ার এক্স dx, এবং এখান থেকে তুমি আবার কি পাইলা, sin ডিভাইডেড বাই cos মানে হচ্ছে তোমার tan x, আবার 1 ভাগ cos মানে হচ্ছে sec x, তাহলে এখান থেকে dx। এই তো, তাহলে এখন দেখো 0 থেকে এখানে পাই ভাগ 4 পর্যন্ত, এবং এখান থেকে কত বলো, 0 থেকে পাই ভাগ 4 পর্যন্ত। tan x কে ইন্টিগ্রেট করলে হবে হচ্ছে এখান থেকে পাবা হচ্ছে শুধু sec x, আবার এই ক্ষেত্রে sec স্কয়ার x কে করা যায় না, এই জন্য তুমি কি লিখবা, ওই যে সূত্রটা ছিল sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x মানে হচ্ছে 1। তাহলে sec স্কয়ার x মানে কত হবে, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়ালস টু 1। তাহলে sec স্কয়ার x মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x, তাহলে এখানে 1 প্লাস tan স্কয়ার x এবং dx, ঠিক আছে? পরে তুমি ওই ভ্যালুটা এখানে আবার, ঠিক আছে, 1 এর জন্য তুমি বের করলা, তারপরে হচ্ছে tan স্কয়ারে ইন্টিগ্রেট করলে কি হয়, sec স্কয়ার x sec x হয়। তাহলে সেই জিনিসটা তুমি ওখানে বসায় দিলেই কিন্তু তোমার आंसर বের হবে। আর এটা যেহেতু আমি বের করে ফেলছি, তাহলে এখানে কত হবে, 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 পর্যন্ত বসাবো। তো এটা কিন্তু আসার মতো অঙ্ক। তারপরে দেখো y স্কয়ার ইজ ইকুয়ালস টু 16 এবং y ইজ ইকুয়ালস টু 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এইগুলোর ক্ষেত্রে ক্ষেত্রফলগুলো তোমরা একটু কিছু শর্টকাট টেকনিক ইউজ করবা। তাহলে y স্কয়ার ইজ ইকুয়ালস টু 16 এবং এখানে কি বলছে, y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এটার ক্ষেত্রে যখন দেখবা যে এটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু কি বলো, mx, ওকে, আর এটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax। তাহলে এই টাইপের যখন তোমার ফাংশন থাকবে, দুইটা ফাংশন থাকবে, তখন তুমি ক্ষেত্রফল শর্টকাটে বের করার নিয়ম হচ্ছে, যখন y স্কয়ারের ফাংশন থাকবে এবং y ইজ ইকুয়ালস টু mx, তখন a স্কয়ার ডিভাইডেড বাই m কিউব, এই সূত্রটা ইউজ করবা।
তাহলে এটার ক্ষেত্রে আনসার কি হবে 8/3। a স্কয়ার মানে কি দেখো এখানে যদি 4a = 16 হয় তাহলে a এর মানটা অবশ্যই কি হবে ডেফিনেটলি 4 হবে। তাহলে a স্কয়ার মানে এখানে 16 হচ্ছে আর m কিউব তাহলে m এর মানটা কিন্তু 4 আসছে। তাহলে 4 কিউব মানে হচ্ছে এখানে 64। তাহলে এটা এবং এটা কি কাটো, তাহলে এখানে হবে 4, তাহলে এখানে হবে 8 ডিভাইডেড বাই কত বলো 12। তাহলে এই ক্ষেত্রে কাটাকাটি করলে হবে 2/3। এটা কিন্তু তোমার আনসার। আবার দেখো যদি তোমাকে বলতো যে এখানে x² = 4ay, ওকে, আবার এখানে y = mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তখন তুমি কেমনে বের করতা? তখন সূত্র হচ্ছে 8/3 এখানে a স্কয়ার আর হচ্ছে m কিউব। ওইটার ক্ষেত্রে যখন y² mx তখন হচ্ছে কি a²/m কিউব, বাট এইটার হচ্ছে x² 4ay, এই জন্য সূত্রটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন এইরকম যে কোনো কিছু থাকলে তোমরা আশা করতেছি পারবা। ওকে, আচ্ছা তারপরে দেখো আমরা y এটা কিন্তু অলরেডি তোমরা এখন পারবা আমি জানি। আর এখান থেকে দেখো এটার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে। তো এখন দেখো এখানে আমি y এর মানটা আগে বের করে ফেলবো। y এর মানটা হচ্ছে কি p²/x, আর এখানে y = 0 এবং এটা। তো এখন এখানে যদি তুমি ইন্টিগ্রেশন অফ y dx, ঠিক না, তো তখন এখান থেকে p² এর ভ্যালুটা বের করো এখানে 0 থেকে 2 পর্যন্ত, ঠিক না। তাহলে p²/x আর এখানে হচ্ছে dx, রাইট। তাহলে 0 থেকে 2 পর্যন্ত। তারপরে দেখো এই p²টাকে যদি আমি এখন বাইরে নিয়ে আসি তাহলে 0 থেকে 2 পর্যন্ত, তাহলে এখানে 1/x dx, তাহলে 1/x dx কে ইন্টিগ্রেট করলে তুমি কি পাবা হচ্ছে ln x পাবা। কি পাবা ln x, আর এখান থেকে 0 থেকে 2 পর্যন্ত এখানে p², ঠিক আছে। পরে এখান থেকে যদি তুমি লিমিটিং ভ্যালু বসাও তাহলে পাবা হচ্ছে p² ln 2, ঠিক আছে। তাহলে आंसर কোনটা হবে সি, ঠিক আছে। এখানে কিছু তোমাদের টেকনিক আছে কিভাবে তুমি ইজিলি কিছু কিছু ক্ষেত্রফল বের করতে পারবা, যার কিছু টেকনিক আমি তোমাকে অলরেডি শেখাই দিয়েছি এবং এখানে কিছু টেকনিক আছে। তো এটা তোমরা বইতে বিভিন্ন বইতে খুঁজে পাবা এবং আশা করতেছি আমার ক্লাস যারা করছে খুব ভালো লাগছে এবং আমি যে ইনস্ট্রাকশন গুলো তোমাকে দিয়েছি সেগুলো তুমি ফলো করবা। আর রিটেনের জন্য কি করবা, রিটেনের জন্য যে টাইপগুলো তুমি হচ্ছে ধরো করো নাই, তোমার কাছে কঠিন মনে হচ্ছে, ধরো মূল নিয়মে অন্তরীকরণ, এই জিনিসগুলো করবা এবং লিমিটের বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন কোন বিন্দুতে হচ্ছে এই জিনিসগুলো করবা। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই যে ক্ষেত্রফলের অঙ্কগুলো ভালো করে করবা। আর হচ্ছে যে এই জিনিস আমি যে আজকের যে ক্লাসগুলো নিলাম, আর অন্তরীকরণের 9.6 যে চ্যাপ্টারটা আছে যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সেই চ্যাপ্টারটা খুব ভালো করে করবা। তো সবাইকে অনেক সবার জন্য অনেক শুভকামনা থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর রোড টু এগ্রি প্লাস জিএসটি সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।